রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশে আমরা একটা বিশাল পট পরিবর্তন নিশ্চয়ই করব ইনশাল্লাহ। ঢাকাতে একটা বিশাল প্রবলেম, সবাই বলে চাঁদাবাজি। গ্ল্যামার ইজ সামথিং দ্যাট কামস টু এভরি উইমেন ন্যাচারালি। ফাইনালি আমি এসে থিতু হলাম হচ্ছে আমাদের এই পলিটিক্যাল ফিল্ডে। আমি যদি একটা দুর্বল শ্রেণীর নারী হতাম তাহলে হয়তো আজকে 2-3 বছর জেলে পচে মরার মতন অবস্থা হতো। নির্বাচনী ট্রেন্ডে বাংলাদেশ সপ্তাহখানেক পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। প্রার্থীরা ব্যস্ত প্রচার প্রচারণায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মধ্যেই একজন প্রার্থী নজর কেড়েছেন পুরো দেশের, যিনি মাথায় মুকুট পরে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নতুন দিনের প্রতিশ্রুতি। বলছিলাম মিস আর্থ বাংলাদেশ 2020 মেঘনা আলমের কথা, যিনি ঢাকা 8 আসনে ভিপুনুরের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী। বাংলা নিউজের পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে আজকের অতিথি মেঘনা আলম। মেঘনা, বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি? জি, ভালো। শুরুতেই একটু আপনার সম্পর্কে জানতে চাই। আপনার জন্ম, বেড়ে ওঠা, পরিবার, পড়াশোনা এসব নিয়ে একটু জানতে চাই। আমার জন্ম, বেড়ে ওঠা দুইটাই হচ্ছে আমাদের যে ঢাকা 8 আসন থেকে আমি নির্বাচন করছি সেখানে, বেইলি রোডে। এবং আমি লেখাপড়া করেছি হচ্ছে ঢাকা 8 আসনের বেইলি রোড যে ব্রাঞ্চ আছে ভিকারুনিসা নুন স্কুলে, সেখানের ইংলিশ ভার্সনে। আমার কলেজও ছিল ইংলিশ ভার্সন ভিকারুনিসা। এবং আফটার দ্যাট আই হ্যাড আ intense and diverse journey আমার education life-এ. I studied psychology, I majored in marketing from different institutes, and then আমার বেড়ে ওঠার একটা বড় অংশ হচ্ছে আমার বাবা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি বামপন্থী আন্দোলনের সাথে জড়িত এবং এরশাদ পতনের যে আন্দোলন ছিল সেখানকার ফ্রন্ট লাইনে যারা ছিলেন তখনকার সময় তাদের একজন। সো আমার বেড়ে ওঠার সময়টা ছিল আসলে মিছিল, মিটিংয়ে বাবার কোলে করে সব জায়গায় যাওয়া এরকম। এবং আমার মনে পড়ে আমার বয়স যখন 6 বছর, তখন থেকে আমার বাবা আসলে আমাকে নিয়ে বিভিন্ন জেন্ডার ক্লাইমেট যে কনফারেন্সগুলো হতো বাংলাদেশে সেখানে বসিয়ে দিতেন। এবং এটা আসলে সেই আয়োজনে অংশগ্রহণ করার জন্য না, আমার বাবার একটা লিবারেল আউটলুক ছিল যে নারী পুরুষ উভয়কেই আসলে সন্তান লালন পালনে এনাফ ভূমিকা রাখতে হবে। সো আমার মাকে যাতে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয় তার কাজের জন্য, তো আমার বাবা আমাকে সাথে করে দেখা যেত ওনারা সব মিটিংয়ে নিয়ে যাচ্ছেন। তো সেই 6-7 বছর বয়স থেকেই বিভিন্ন জেন্ডার বেস ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি বসে বসে ইন্টারপ্রিটেশন করতাম। যেহেতু ওখানে বিভিন্ন দেশের লোকজন আসতো, অনেক সময় তাদের বাংলা বুঝতে সমস্যা হতো, বাংলা যেহেতু আমাদের দেশের প্রোগ্রামগুলো হয়। তো আমি বসে বসে ওদেরকে ট্রান্সলেট করতাম কে কী বলছে। তো এটা একদিক থেকে অনেক ইন্টারেস্টিং ছিল। অনেক সময় যারা অ্যাডাল্টস যারা, ওরা এসে চেক করতো যে এত ছোট বাচ্চাও কি পারছে ট্রান্সলেট করতে। সো সামটাইমস দে উড আস্ক মি কোয়েশ্চেন্স অ্যান্ড ইনকোয়ার যে আমি অ্যান্সার করতে পারছি কিনা। অ্যান্ড দে ওয়ার লাইক, ও মাই গড, শি ইজ বিং এবল টু ডু ইট। সো সেই জায়গা থেকে আসলে আমার হাতে খড়ি। এবং বলে না যে দ্য অ্যাপল ডাজন্ট ফল ফার ফ্রম দ্য ট্রি, সো দ্যাটস হোয়াট হ্যাপেন উইথ মি। যে আমি খুঁজছিলাম যে জীবনের কোন জায়গাটায় আসলে ফাইনালি আমি আমার প্যাশন খুঁজে পাবো। এবং দেখা গেল যে অনেক রকম এক্সপেরিমেন্টেশন করে কিংবা অনেক খোঁজ করে যে আমি আসলে কোন জিনিসটা নিয়ে আমার ক্যারিয়ারটা গঠন করতে চাই, ফাইনালি আমি এসে থিতু হলাম হচ্ছে আমাদের এই পলিটিক্যাল ফিল্ডে। এবং 2015-এ আমি ব্রাজিলের একটি গভর্নমেন্ট স্কুল থেকে গভর্নমেন্ট ফান্ডিংয়েই হচ্ছে আমার পলিটিক্যাল এডুকেশনের উপর একজন এডুকেটর হিসেবে সার্টিফাইড হই। তখন থেকে আসলে আমার এই যে রাজনীতি যে শেখানোর যাত্রাটা সেটা শুরু হয়, অ্যান্ড ইটস বিন অলমোস্ট 11 ইয়ার্স এখন পর্যন্ত। আর এর মাঝে আসলে আমার জীবনে একটা ঘটনা ঘটে যে একজনের সাথে আসলে স্বাভাবিকভাবে আমাদের সমাজে যেরকম বিয়ে ঠিক হয় সেটাই হয়। এবং সেই জায়গাতে আসলে অনেক পার্সোনাল ক্ল্যাশ থেকে আসলে সেই সম্পর্কটা আমরা যেভাবে মানুষ চাই রেসপেক্টেবলি চালিয়ে নিয়ে যেতে, সেখান থেকে আমাকে বের হয়ে আসতে হয়। তো সেই ক্ল্যাশটা কেমন করে যেন আসলে সেই পার্সোনাল জায়গা থেকে বের হয়ে একটা ন্যাশনাল ইস্যু হয়ে যায়। এবং অনেক করাপ্টেড ইন্ডিভিজুয়ালস তাদের যার যার ব্যক্তি স্বার্থ এখান থেকে বের করার একটা প্রচেষ্টা করে, যার ফলে দেখা যায় আমাকে নিয়ে আসলে অনেক ধরনের ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়। মিডিয়ার কাছেও আসলে ভুয়া ইনফরমেশন দেওয়া হয়, যেটা পরবর্তীতে মিডিয়া রিয়েলাইজ করে তাদের সেই তখনকার সময় যে নিউজগুলো করেছে এখন খুঁজলে দেখা যাবে সেগুলো
সব ডিলিট করে দিচ্ছে। সো তারাও অনেকেই হচ্ছে সরি বলে সব আগের ভুয়া নিউজগুলো ডিলিট করে দিয়েছে। এবং সেই যাত্রায় আমি একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে আমার দেশের কিছু জিনিস খুব দুর্বল। একটা হচ্ছে আইন ব্যবস্থা, একটা হচ্ছে কূটনীতি, এবং থার্ড ওয়ান হচ্ছে সোশ্যাল মাইন্ডসেট। এবং আমি এটা উপলব্ধি করি যে আসলে এই ঘটনাগুলো যদি আমার মতন একটা প্রিভিলেজ সেকশনের উইমেনের সাথে হতে পারে, তাহলে আমার দেশের যারা আপামর জনতা তারা কতটুকু করুণ অবস্থায় আছে, একেবারেই যারা রুট লেভেলের তাদের সাথে কি তাদের হতে সাথে পারে? আসলে কি হচ্ছে। কারণ আমার উপর যে আক্রমণটা আসে, হয়তো তাদের প্রাথমিক জায়গায় ধারণা ছিল না যে তারা আঘাতটা কাকে করছে। আমি যদি একটা দুর্বল শ্রেণীর নারী হতাম, তাহলে হয়তো আজকে ২-৩ বছর জেলে পচে মরার মতন অবস্থা হতো। তাহলে হয়তো এই যে অসংখ্য সারা পৃথিবী থেকে ফ্রান্স, ইউএই কোনো জায়গা বাদ নাই যেখান থেকে মানবাধিকার সংস্থা এবং মিডিয়া আমার জন্য আওয়াজ তোলেনি। একটা সাধারণ নারীর জন্য তো এটা পসিবল এটা ছিল না পসিবলই কখনোই। হতো না। তাহলে এই যে হচ্ছে আমার সেলফ ডিফেন্সের যে জায়গাটা আমরা দেখেছি সবাই, যেখানে আসলে আমার ডিটেনশনটাও পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়, এবং তারপরে যে আসলে ভুয়া যে মামলাটা সাজানো হয়েছে, সেটাও যে আসলে কতটা দুর্বল, এই যে মানুষের কাছে এটা যে পরিষ্কার হলো। একটা সাধারণ শ্রেণীর নারী তো আসলে এই মিডিয়া যোগাযোগ বা এই আইনি সাহায্য বা এই মানবাধিকার সংস্থার সাহায্য এগুলো তো এত সহজে পেত না। তারপরও আমি যেই পরিমাণের হ্যাসেলের মধ্যে দিয়ে গিয়েছি, এবং আমাদের সোসাইটিতে যেই পরিমাণের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মানুষ কোনো প্রমাণ ইনভেস্টিগেশন ছাড়াই শুধুমাত্র একজন নারী এবং একজন মডার্ন বা হচ্ছে গ্লোবাল নারীর উপরেই বেস করে অ্যাজাম্পশন করে ফেলেছে, সেটা তো আমার জন্য অনেক কঠিন ছিল। তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি শুধুমাত্র নিজের জন্য আওয়াজ তুললে হবে না, আমাকে আসলে এই সমাজটা বদলাতে হবে। বিকজ আজকে হয়তো আমি একটা বিপদ থেকে বেরিয়ে আসলাম, কিন্তু ইউ নেভার নো হোয়াট লাইফ হ্যাজ ইন স্টোর ফর এনিবডি, না? হয়তো এমনও হতে পারে আল্লাহ আমার জীবনের পথটা সামনে আরও মসৃণ করে দিল, কিংবা এর থেকে বড় কোনো বিপদও হতে পারে। কিন্তু হোয়াট এভার হ্যাপেন্স আই হ্যাভ টু হ্যাভ দ্য রিসোর্সেস ইন মাই কান্ট্রি দ্যাট উইল প্রোটেক্ট মি। একটা দেশের, একটা রাষ্ট্র ব্যবস্থার প্রথম প্রাইমারি লক্ষ্য কী? তার নাগরিকের নিরাপত্তা, তার নাগরিককে সেভ করা। এবং সেই জায়গায় যখন আমার দেশের একটা ব্যাপক ঘাটতি আছে, আমি আসলে কাকে দোষারোপ করব? আমি কাকে দোষ দিব? আমি যে বলবো যে আমার রাষ্ট্রের সমস্যা, আমার সরকারের সমস্যা, কয়জনের সমস্যা? আচ্ছা, মানে ইটস আ সিস্টেমিক মানে এই প্রবলেম। যে আপনার নিজের সাথে যে অনাচারগুলো, এগুলোর কারণেই মূলত আপনার রাজনীতিতে না, আসা। রাজনীতিতে তো আমি সম্পৃক্ত, আমি পারিবারিকভাবেই জন্ম থেকেই, এবং লেখাপড়া, পেশা সব জায়গাতেই রাজনীতির না, বিষয়টা ছিল। আমি বলছিলাম যে আপনি তো একটা গ্ল্যামারাস জগতে ছিলেন। আপনি আপনার যাওয়ার কথা ছিল রূপালী পর্দায়, আপনি হ্যাঁ, পর্দায় কাজ আমার করার কথা ছিল। গ্ল্যামারটা আমার জীবনের খুবই ছোট একটা অংশ। বিকজ গ্ল্যামার ইজ সামথিং দ্যাট কামস টু এভরি উইমেন ন্যাচারালি। প্রত্যেকটা নারী আসলে তার নিজেকে সুন্দর ভাবতে কিংবা হচ্ছে আয়নায় দেখে একটা সুন্দর ফিল করতে পছন্দ করে। অ্যান্ড ইট ইজ দ্য সেম লাইক ম্যান ইন স্পোর্টস। একটা যে কোনো পুরুষের কাছেই তার যে শারীরিক শক্তি, এটা যেমন সে সেলিব্রেট করে বা এনজয় করে, কিংবা সে কোনো একটা ফিজিক্যাল পারস্যুট, একটা স্পোর্টসে অংশগ্রহণ করতে পছন্দ করে, নারীদের ক্ষেত্রেও কিন্তু নারীর সৌন্দর্যটা একটা ইনহারেন্ট সেম জিনিস। সো এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, কিন্তু সোসাইটিতে যেটা পুরুষের স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্যামিনা, মাসল পাওয়ার, এটাকে গ্লোরিফাই করা হয়। একজন যোদ্ধা যুদ্ধে জিতেছে, এটা আমাদের দেশে হচ্ছে একটা কি গৌরবের বিষয়। কিন্তু যখনই আপনি হিস্ট্রিতে দেখবেন যে কোনো নারীর আসলে অনেক সৌন্দর্য ছিল, তাকে একটা নেগেটিভ আউটলুক দেওয়ার প্রচেষ্টা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা ইউনিভার্সালি। আপনি দেখবেন ক্লিওপেট্রাকে মানুষ সেলিব্রেট করে না, মানুষ বলে তার জন্য যুদ্ধ হয়েছে, সেলিব্রেট করে সেই যুদ্ধে কারা যোদ্ধা ছিল তাদেরকে। হ্যাঁ, তো সবসময় আসলে পুরুষের দোষকে মাফ করে দেওয়ার একটা টেন্ডেন্সি, এবং সেখানে হচ্ছে নারীকে সে ইনফ্লুয়েন্স করেছে, এই যে একটা স্টোরি টেলিং, এটা কিন্তু বাই জেনারেশন হয়ে আসছে অনেক দিন ধরে। আর রাজনীতির ক্ষেত্রে একটা লং টার্ম প্ল্যান আমার অনেক আগে দিয়েই ছিল। ইনফ্যাক্ট আমাদের এই যে গণ অভ্যুত্থানটা হলো 5ই আগস্টের ঠিক পরপরই বাংলাদেশে যারা বৃহত্তর রাজনৈতিক দল আছে, সেখান থেকেই তারা আমাকে রিচ করে যে আমি মনোনয়ন নিয়ে দাঁড়াবো কিনা সামনে নির্বাচনে। তখন আমার কাছে মনে হয় যে নির্বাচনের তো কোনো খবর নাই, দেশ হচ্ছে মানে মাত্র বিএনপি নতুন থেকে করে। আপনার সাথে কি আমি যোগাযোগ? কোনো নাম কোনো কিছু বলবো না, কারণ যখন যেটা অফিসিয়ালি হবে সেটা সেভাবে বলাই বেটার। সো তখন আমার কাছে, আমি আমার যে প্রত্যুত্তর দিই সেটা হচ্ছে লেটস সি অ্যান্ড অবজার্ভ হোয়াট হ্যাপেন্স। আমরা একটু দেখি
দেশটা কোন দিকে যায় এবং যেহেতু তরুণরাও দেশের ভার নেওয়ার ক্ষেত্রে একটা ইন্টারেস্ট দেখাচ্ছে, আই ওয়ান্টেড টু বি আ লিটল অবজারভেন্ট, যে দেখি আগে দেশের গতি কোন দিকে যায়। তারপরই আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটা তো আসলে ঘটনার মোড়টা ঘুরিয়ে দেয়। এবং সেই সময় আমি একটা রিয়েলাইজেশন করি যে আসলে আমার পাশে আমার বিপদের সময় কে ছিল, বা কোন আসলে দলের সেই আদর্শগত জায়গাটা আছে আওয়াজ তোলার। এবং বিএনপির অনেক মানুষ আসলে আন্তর্জাতিকভাবে আমাকে নিয়ে লেখালেখি করেছে পজিটিভলি, এবং আমার ক্ষেত্রে যে একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়েছে সেটাও তাদের আমি দেখলাম যে ওয়াহিদুজ্জামান যিনি আছেন ওনাদের কমিউনিকেশন দেখেন, তিনিও জি। সেটা নিয়ে আন্তর্জাতিকভাবে লিখেছেন। ইটস গুড, আই থিঙ্ক ওই জায়গা থেকে তারা একটা ভালো ভূমিকা পালন করেছে। কিন্তু ফাইনালি হচ্ছে যখন আমি এই যে সমাজের মাইন্ডসেটটা দেখছি, যে আমার ক্ষেত্রে তো আসলে আইনি লড়াইটা খুব সহজ হয়ে গেল। জি। আইনি লড়াইটার জায়গায় এটা একটা ভুয়া মামলা, যার কোনো হচ্ছে ভিকটিম কিছুই না, এটা হয়তো হাইকোর্টে কোয়াশ হয়ে যাওয়ার মামলা, যে বাতিল করে দেয়। এবং আমাকে যেটা হচ্ছে সমস্ত আইনি সেক্টর থেকে বলা হলো, আমি অনেকগুলো জায়গার সাথে কনসালটেশন করেছি, সেটা হচ্ছে এই মামলাটা আসলে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করারই কথা না। একটু সংক্ষেপে কি বলবেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল? আপনার সাথে কি অন্যায়টা হয়েছিল? অন্যটা খুবই সিম্পল, হচ্ছে একটা বানোয়াট মামলা। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে খুবই একটা, আমি যদি একটু যদি বলেন আমাদের। ধরেন আমি যদি আজকে চাই যে আপনি আমার শত্রু কোনো কারণে, বা আপনাকে আমি থ্রেট মনে করি, বা আমি কোনো কারণে চাই যে আপনার ক্যারিয়ারের কোনো সফলতা না হোক, সেক্ষেত্রে আমি আপনাকে একটা ভুয়া মামলা দিলাম ফর এক্সাম্পল। এখন এই ভুয়া মামলাটা তো আসলে জাস্টিফাই করার কিছু এলিমেন্টস থাকতে হয়। কিছু ক্ষেত্রে যারা আপনাকে ষড়যন্ত্র করে মামলা দেয় তারা অনেক এলিমেন্টস দিয়ে আপনাকে ফাঁসানোর চেষ্টা করে। আমার ক্ষেত্রে তারা অনেক রিসার্চ করেও আসলে আমাকে ফাঁসানোর কিছুই খুঁজে পায় নাই, যেহেতু আমি আসলে খুব সিম্পল একটা লাইফ লিড করি। সেখানে আসলে কোনো রকমের কোনো দুর্নীতি, কোনো রকমের কোনো কিছুই আমাকে নিয়ে তারা খুঁজে পায় নাই। তো সেক্ষেত্রে একটা কোনো এলিমেন্ট মানে ছাড়া একজন একটা, ডিপ্লোম্যাটস এর সাথে আপনার বিয়ের জি, জি, জি। জি, হ্যাঁ, এটা একটু উনার বলেন। হয়তো একটা ইনটেনশন ছিল, যে অনেক পুরুষেরই থাকে যে কোনো একজন নারী যদি আসলে তাকে ছেড়ে দিয়ে নিজে ঘুরে দাঁড়াতে চায়, পুরুষের একটা টেন্ডেন্সি থাকে যে আমি প্রমাণ করব যে আমাকে ছাড়া তুমি সমাজে উঠতে পারবে না, কিংবা তোমার ক্যারিয়ারটা আমি এমনভাবে ধ্বংস করব যে তুমি রিগ্রেট করবে walking away from that relationship. Maybe he had a tendency. Maybe that's how his mind worked. Or I'm not a mind reader. Or he could just come and apologize to me and then tell me যে what's next. আমার মনে হয় উনি যদি সত্যি মন থেকে এসে ক্ষমা চেয়ে নিতেন, তাহলে হয়তো অনেক কিছু আমরা মানে এত দূর গড়াতো না। এত দূর গড়াতো না, হয়তো আমার রাগও হয়তো তাহলে এত বেশি হতো না। ওনার সাথেও আমি হয়তো যে ভার্বাল ক্ল্যাশের মধ্যে ঘটনা এত দূর গড়িয়েছে সেটা হতো না, যদি আসলে ওই যে পাওয়ার প্লের যে জায়গাটা, যে আমি পাওয়ারফুল নাকি তুমি পাওয়ারফুল, এই জায়গার ক্ল্যাশে না গিয়ে যদি আসলে সহমর্মিতার জায়গা থেকে, অ্যাকচুয়াল ইন্টিমেসির জায়গা থেকে উনি একটা সিনসিয়ার ক্ষমা চেয়ে নিতেন, তাহলে হয়তো এত দূর মানে গড়াতো না। তিনি আপনার কাছে কোনো সরি বলেননি? না, রাইট, রাইট। সো আমার একজন নারী হিসেবে একটা জায়গা ছিল যে জাস্ট সে সরি। ওনার একটা পুরুষ হিসেবে একটা ইগোর জায়গা ছিল যে আই উইল প্রুভ ইউ আর নাথিং উইদাউট মি, সো হাউএভার ইট ট্রান্সপায়ার্ড, ইটস ইন দ্য পাস্ট। এবং এই ছোট ঘটনাটা দিয়ে আসলে সমাজের অনেক বড় বড় ত্রুটি আমার সামনে পরিষ্কার হয়েছে। এবং হ্যাঁ, লং আপনাকে আমরা স্টোরি আমরা কিন্তু শর্ট, আপনাকে দীর্ঘদিন আদালতের বারান্দায় জি, দেখেছিলাম। অ্যান্ড আপনি লং স্টোরি যাচ্ছেন, শর্ট, আপনার গল্পগুলো বলছেন, আপনার জায়গাটা স্পষ্ট করছেন। ইয়াস, লং স্টোরি শর্ট, সেখান থেকে আমি এখন একটা আইনি ফোরাম তৈরি করে ফেলেছি বলতে পারি। অলমোস্ট 60+ বাংলাদেশের একেবারেই রেপুটেড লয়ার্স এবং বাংলাদেশের সব একদম অ্যাপেলেট ডিভিশন হতে শুরু করে আম, যারা অ্যাকচুয়ালি এখনকার সময় আমাদের সরকারের সাথেও কাজ করছে, এরকম খুব ভালো নামি দামি সব লয়ারদেরকে নিয়ে আমি 60 পিপলের একটা টিম ফর্ম করেছি। সেখানে আমি যে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করছি তাদেরও একটা আইনি পরিষদ আছে, সেখানকারও কিছু আইনজীবী আছেন। এবং আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে ঢাকা ৮ আসন থেকে মেঘনা আলম যদি সংসদে বসে ইনশাআল্লাহ, আমরা এই যে 5 বছর মেয়াদটা থাকবে এর মধ্যে মানুষকে বিনামূল্যে আইনি সুবিধা দিব, বিনামূল্যে। কারণ মানে এটা বলা যায় যে এক ধরনের আপনার নির্বাচনী ইস্তেহারও, যে আপনি ইয়াস, এটা আমার নির্বাচনী ইশতেহারও, এবং এটা আমার মন থেকেই যে আমি আসলে আমাদের সমাজের আইনি ব্যবস্থা কাঠামোটাকে আসলে সংস্কার করতে চাই, সেই চাওয়াটাকে আসলে বাস্তবায়নে রূপান্তর করার একটা রোড ম্যাপও। এবং এই আইনজীবীরা হচ্ছে প্রতি মাসে একবার করে আমাদের যত ঢাকা ৮-এর মানুষ আছে তাদের সাথে বসবেন
এবং প্রত্যেকের লাইফ, প্রত্যেকের সমস্যাগুলো জানবেন। একদিকে তারা যেমন নাগরিকদেরকে তার কি আইনি অধিকার আছে সেটা শেখাবেন, তার উপরে হচ্ছে অনেক ফিমেল যারা আছে, নারী, তাদের একটা ভয় থাকে যে আমি আইনি সহায়তা নিয়ে কোর্টে গেলে আমার মান সম্মান থাকবে কিনা, কিংবা হচ্ছে কাউকে যদি আমি একটা কেস করি সে আমাকে কোনো বিপদে ফেলে দিবে কিনা। আমরা কিন্তু অনেক অন্যায়ের প্রতিবাদ করি না যে এর উপরেও আমাদের সাথে খারাপ কিছু হবে কিনা চিন্তা করে। এবং নারী পুরুষ উভয়েরই একটা ভয় থাকে, মামলা মানেই হচ্ছে অনেক খরচের ব্যাপার। সো অনেক মানুষ দেখা যায় অন্যায়ের সময় সে মুখ বুঝে সহ্য করে নেয়। যেমন ঢাকা আটে একটা বিশাল প্রবলেম, সবাই বলে চাঁদাবাজি। আপনি যদি প্রশ্ন করেন যে আপনার কাছে কে এসেছিল চাঁদা চেতে, বলবে না, বলবে না এটা ভয়ে। সমস্যা হলেও কেউ বলবে না। হ্যাঁ, এবং একটা জিনিস দেখেন, কিছু মানুষ কিছু ভুয়া ফাঁকা বলি প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি সব চাঁদাবাজকে বন্ধ করে দিব। তুমি তো গুন্ডাকে গুন্ডামি দিয়ে বন্ধ করতে পারবে না। এটা কাঁটা দিয়ে কাঁটা তোলার জায়গা না। তুমি বাংলাদেশের নাগরিক, সাধারণ নাগরিক হোক বা মেম্বার অফ পার্লামেন্ট হোক, চাঁদাবাজি বন্ধ করতে হলে সেটা আইনি প্রক্রিয়াতেই বন্ধ করতে একদম হবে। প্রশাসনকে কঠোর হতে হবে। প্রশাসনকেই কঠোর হয়ে করতে হবে। সো আমার প্ল্যানটা কিন্তু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া না। যেখানে যার যেই সমস্যা হচ্ছে আমরা তাদেরকে আইনি উপায়েই সেটা সংস্কার করব। এবং আমি বিশ্বাস করি যে আমি যে পদ্ধতিতে যাচ্ছি, আমরা যদি ৫ বছর প্রতি মাসে ১-১৫০ মানুষকেও যদি মিনিমাম সাহায্য করতে পারি, এটা আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সেটার উপর একটা বিরাট ইনফ্লুয়েন্স হবে। কারণ ঢাকা ৮ বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষের এলাকা। ঢাকা আর্টের সবচেয়ে বেশি মনে হয় স্কুল, কালচারাল প্রতিষ্ঠান এবং আমাদের সরকারেরও যত প্রতিষ্ঠান আছে তার সব বাইরেও আটের মধ্যে। আমাদের সকল সচিব মন্ত্রীরা কোথায় থাকে? তারা গুলশান বনানীতে থাকে না, তারা ঢাকা আর্টে থাকে, বাসায়, ওখানে তাদের বাসা। তো তাদেরও তো আসলে এই একটা বিশাল প্রেশার গ্রুপে পরিণত হবে আমার এই আইনি সহায়তা। তখন দেখা যাবে আইনের যে ফাঁক ফোকরে আসলে প্রভাবশালীরা ক্ষমতা খাটানোর চেষ্টা করে সেটাও অনেকখানি কমে আসবে। কারণ তখন আমার জনতাই হবে হচ্ছে সচেতন। এটা আমার একটা প্রাথমিক বাস্তবায়ন করার রোড ম্যাপ। এবং মেঘনা, আমরা আবার এই দিকে আসবো। তার আগে জি। আমি একটু জানতে চাই, যেহেতু আপনি রাজনীতির ময়দানে নেমেই গেছেন, হ্যাঁ। তো যারা রাজনীতি করে, যেমন যারা বিএনপি করে, তাদের রাজনৈতিক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাদের আদর্শ শেখ মুজিবুর রহমান। তো মেঘনা আলমের রাজনৈতিক আদর্শ কি, বা কোনো আসলে ব্যক্তি আছে কিনা? মানুষ অনেক জায়গাতে অনেকে আদর্শ রেখে সেখানে আসলে উঠতে চায় উপরে। আমি যেই দল থেকে দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদ, আমার প্রথম দিনই আমার যিনি রাজনৈতিক লিডার আছেন ভিপি নূর, তার সাথে একটা কনভারসেশন হয়। সেটা হচ্ছে আমরা পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, এবং আমরা এই যে রাজনৈতিক একজন আদর্শকে সব জায়গায় তার ছবি দিয়ে তার ছায়ার সঙ্গী হয়ে আসলে যাওয়া, এই প্রসেসটাতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের দলের প্রতিটা কর্মীকে আমরা স্বাবলম্বী করব, প্রতিটা কর্মী তার নিজের মতন করে নিজেকে বিকাশ করবে, এবং ভবিষ্যতে আসলে এই দলের নেতৃত্ব কার হাতে থাকবে সেটা আসলে আমাদের নেতার ছেলে মেয়ে এইভাবে না, যার যে সক্ষমতা সেভাবে মানে হবে। মাঠের রাজনীতিতে যিনি হ্যান্ডেল করতে পারবেন, এক্স্যাক্টলি। যিনি আমরা এগিয়ে যাবেন। একেবারেই হচ্ছে জনগণের অধিকার নিয়ে রাজনীতি করি এখন গণ অধিকার পরিষদে। এবং আমার যে ব্যক্তিগত আইডিওলজির জায়গায়, সেখানে আমি মনে করি যে পৃথিবীতে কোনো মানুষই আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কোনো মানুষ না। এমন কোনো মানুষ নেই যে ১০০% হচ্ছে তার সব কিছু পারফেক্ট। এবং আপনি একটা বাস্তবতা কি জানেন? আপনি যত পারফেক্ট হন না কেন, আপনি কোনোদিন পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবেন না। পৃথিবীতে আমরা বলি পারফেকশন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়েও এই পৃথিবীতে মানুষের সীমা নেই যারা হচ্ছে এখনও রুচিকর মন্তব্য করে। এবং এখনও আমাদের পৃথিবীতে অসংখ্য রকমের ধর্মের বিভাজন আছে। পৃথিবীতে পারফেকশন একমাত্র হচ্ছে আল্লাহ। সেই আল্লাহর পথেও কিন্তু কত মানুষ হচ্ছে নাস্তিক, কত মানুষ বিধর্মী। তো আসলে আমাকে আদর্শ হিসেবে আমি কাউকে দেখব যার মধ্যে আসলে কোনো ভুল নেই, এটা তো সম্ভব না রাজনীতিতে। তো আমি সেই আদর্শের জায়গা থেকে আমি মনে করি প্রতিনিয়ত বিভিন্ন রাজনীতিবিদরা কি ভুল করছে, কি ঠিক করছে সেটা দেখে আমি শিখব। আমি চেষ্টা করব তারা যেটা ভালো করেছে সেটা আরও অ্যাম্পলিফাই করার, তারা যেটা খারাপ করেছে সেটাকে আমার অ্যাভয়েড করার, কিংবা তার স্ট্র্যাটেজি থেকে আমি বুঝে আসার চেষ্টা করব যে আসলে কোন জায়গাটায় কিভাবে কাজ করলে আমি দেশটার যে স্ট্রাকচারাল সিস্টেমটা, গভর্নেন্সটা আরও ইমপ্রুভ করতে পারি। আমার মনে হয় এই মুহূর্তে আমার ফোকাস হচ্ছে আমার জনতা, কোনো আদর্শের কোনো ব্যক্তি না। আচ্ছা, আপনি বলছিলেন ভিপি নূরের কথা। হ্যাঁ, ভিপি নূরের সাথে আপনার কিভাবে যোগাযোগ হলো, আর আপনি কেনই বা আসলে ধরেন আপনি বলছিলেন একটি বড় রাজনৈতিক দল থেকে আপনাকে জি, জি। অফার করা হয়েছে আনঅফিসিয়ালি, এত কিছু উপেক্ষা করে কেন আপনি আসলে ভিপি নূরের দল এই গণ অধিকার পরিষদে গেলেন? গণ অধিকার পরিষদের আসলে অনেক কর্মী যারা আছে
তারা বিভিন্ন সময় আমাকে মেসেজ পাঠাতো, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করতো যে আপনি আমাদের দলের হয়ে যদি নির্বাচন করতেন খুব ভালো হতো। এবং আমার অনেক ধরনের প্রতিবাদী যে আম স্ট্যাটাস বা স্টেটাস কথাবার্তা বা বা কথাবার্তা স্টেটমেন্ট বা দিতেন স্টেটমেন্ট, আদালতে, রাইট? সেগুলো দেখে ওই গণ অধিকার পরিষদে যারা কাজ করে মাঠ পর্যায়ে, তাদের কাছে মনে হতো যে ওরাও যেরকম হচ্ছে প্রতিবাদী, ওরাও যেরকম হচ্ছে সাহসের সাথে যখন যেই সরকারই থাকুক না কেন, তার অন্যায় যেগুলো হয় বা তার লুপ হোলস যেগুলো হয় সেগুলোকে আসলে একেবারে সাহসের সাথে সামনে নিয়ে আসে এবং যে কোনো আক্রমণের মধ্যেও কখনো তাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুত হয় না। সেই জায়গায় আমার সাথে একটা মিল পাওয়া গিয়েছে। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে আমাকে আপনাদের যে ফর্মাল প্রসিডিউর, আপনাদের যিনি লিডার আছেন তার মাধ্যমে আপনারা আগান। তখন ওই গণ অধিকার পরিষদের লোকজনই আসলে ব্যবস্থা করে ভিপি নূরের সাথে আমার যোগাযোগ হওয়ার। এবং ফাইনালি যখন আমাদের মধ্যে যোগাযোগ হয়ও, তার প্রতি আমার খুবই আসলে একটা সহমর্মিতা আছে। আমরা দুইজন একই বয়সী, আমরা দুইজন একটা একই রকমের হিস্ট্রির মধ্য থেকে আসলে রাজনীতিতে স্থায়ী হচ্ছি। আমি বলতে পারি যে জয় হোক না হোক, মাশাআল্লাহ আমার রাজনীতির একটা মাঠ যে তৈরি হয়ে গেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সো মানে ওই জয় জায়গাতে পরাজয় যাই হোক আপনি রাজনীতির মাঠেই থাকছেন। আমি রাজনীতির মাঠেই থাকছি এবং ইনশাআল্লাহ এই যে ৫ বছর সামনে আসছে, এই ৫ বছরে আমি বিজয়ী হলে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা দেখতে পাবো একটা র্যাডিক্যাল চেঞ্জ আসবে। আর যদি বিজয়ী না হই তাহলে হয়তো আমি সেই স্কেলে কাজ করতে পারবো না। কিন্তু রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশে আমরা একটা বিশাল পট পরিবর্তন নিশ্চয়ই করবো ইনশাআল্লাহ। আপনি যেই আসনে নির্বাচন করছেন ঢাকা ৮, হ্যাঁ। সেখানে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ আছেন যিনি মেয়র ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এমনি অন্যদিকে আছেন এনসিপির তরুণ তুর্কি নাসির উদ্দিন পাটোয়ারি। সেই আসনেই আপনি এই যে আপনাদের ত্রিমুখী লড়াইকে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে মির্জা আব্বাস, ওনার প্রতি আমি আসলে সম্মান জানিয়ে বলবো যে ওনার এখন সময় অন্যকে শেখানোর। ওনার এখন রাজনীতির মাঠে আসলে থাকার সময় না। রাজনীতি তো আমাদের সারাটা জীবনের একটা অংশ। আপনি বাসায় বসেও সেখানে একটা পারিবারিক রাজনীতি থাকে, অফিসেও একটা অফিস পলিটিক্স থাকে। আপনি যে ছোট একদম বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন ক্লাস 5-6-এ পড়ে, সেখানেও একটা রাজনীতি থাকে। রাজনীতির বাইরে আসলে জীবনে কিছু নেই। কিন্তু এই যে নির্বাচন কিংবা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যে প্রসেস, একটা স্টেট রান করার যে মেকানিজম, সেখানে ওনার এখন সময় হয়েছে অন্যকে শেখানোর। এবং যারা আসলে যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধও করে, তাদেরও একটা সময় আসলে আমি এতদিন যুদ্ধ করে কি শিখেছি সেটা অন্যকে শেখানোর সময় আসে এবং অন্যদের জন্য আসলে যাদের সেই কর্মশক্তি আছে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সময় আসে। আমি তার কিছু ভিডিও প্রচারণা দেখেছি। যখন প্রচারণাগুলো দেখেছি আমার কাছে একটু বিরক্তি লেগেছে, কারণ তখন আইন অনুযায়ী, ইসির রুলস অনুযায়ী প্রচারণা শুরু করার সময়ই না। তারপরও তারা আইন বহির্ভূত হয়ে তারা এতটাই আসলে উতলা হয়ে গেছেন মানে নির্বাচনের জন্য, যে তারা আসলে আইন ভঙ্গ করে বা নিয়ম নীতি ভঙ্গ করেই নির্বাচনের প্রচারণার মাঠে নেমে গিয়েছেন। এটা আমার কাছে মনে হয়েছে যে এতটুকু সময়ে যে নিজেকে সংবরণ করতে পারে না, সে যে ক্ষমতায় গিয়ে ৫ বছর আসলে নিজের ব্যক্তি স্বার্থ সংবরণ করে দেশের স্বার্থে কাজ করবে, এই জায়গা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, যেহেতু ওনার একটা লম্বা ইতিহাস রয়েছেন। তবে সেই যে আপনি বললেন ২০০০ বা ১৯০০ সামথিং সালে উনি যে কাজগুলো করেছেন, এখন ২০২৬-এ এসে সারা পৃথিবী অনেক বদলে গেছে। রাজনীতির মাঠ বদলে গিয়েছে এবং আমরা যারা আমাদের দেশে কাজ করে তাদের আমাদের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে ধারণা থাকলেও এখন হচ্ছে একটা আন্তর্জাতিক জায়গায় নিজের স্থান তৈরি করার সময় পৃথিবীর প্রতিটা দেশের। সেই জায়গায় আমাদের যারা বর্ষীয়ান নেতা আছেন তাদের আন্তর্জাতিক প্রভাবের, আন্তর্জাতিক জ্ঞানের, আন্তর্জাতিক নেটওয়ার্কের অনেক সীমাবদ্ধতা আছে। এবং আমি আশা করি যে এই যে আমাদের বর্ষীয়ান নেতারা আছে তাদেরকে আমরা অনেক সম্মান করব। তারা আমাদেরকে শেখাবেন, তাদের কাছ থেকে আমরা শিখবো এবং সেটা শিখে আমরা আসলে দেশকে বদলাতে ব্যবহার করব ইনশাআল্লাহ।